ম্যাথ সেকেন্ড পেপার 5.2 এক্সারসাইজ বাইনোমিয়াল 9-এর ফোন নাম্বার 5.2 9-এর ফোন নাম্বার ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার n ফর দ্য এক্সপানশন দিস এক্সপানশনের জন্য x টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা গিভেন এক্সপানশন লিখে নিলাম, দিস ইজ দ্য গিভেন এক্সপানশন। নাও আমরা আগের ক্লাসগুলিতে শিখেছি পার্শিয়াল ফ্র্যাকশনের কাভার আপ রুল। তো পার্শিয়াল ফ্র্যাকশনের কাভার আপ রুল কেমন ছিল আমি আরেকবার মনে করিয়ে দিই। নিয়মটা ছিল যে এই ফ্র্যাকশনটা লিখতে হবে, লেখার পর ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দেওয়ার পর এই ফ্র্যাকশনটা ডান দিকে আবার দুইবার লিখতে হবে। এই ফ্র্যাকশনটায় রাইট সাইডে লিখতে হবে 2 টাইমস। মনে করো এখানে লিখব ফার্স্ট টাইম, মাঝে প্লাস দিয়ে এখানে লিখব সেকেন্ড টাইম। কাদেরকে লিখব? এই ফ্র্যাকশনটাকে, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। ডিফারেন্ট ওয়েটা কি? ওয়েটা হচ্ছে দেখো, উপরে এই আমরা 1 দেখতে পাচ্ছি, উপরে 1, উপরে এখানেও 1 হবে, উপরে এখানেও 1 হবে। নিয়মটা ছিল এই যে 1 মাইনাস এক্স ফার্স্ট ফ্যাক্টর লিখতে হবে, সেকেন্ড ফ্যাক্টরের জন্য স্পেস খালি রাখতে হবে। আর সেকেন্ডটার জন্য কি হবে? সেকেন্ডটার জন্য নিয়মটা হচ্ছে যে ফার্স্ট ফ্যাক্টরের জন্য স্পেস খালি রাখতে হবে আর সেকেন্ড ফ্যাক্টর লিখতে হবে। তাহলে এই স্পেশাল টেকনিক অ্যাপ্লাই করে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। আমি আবারও বলি যে এই ফ্র্যাকশনটায় তুমি দুইবার লিখবা। একবার হচ্ছে উপরে যা ছিল তাই, উপরে 1 ছিল, উপরে 1ই আছে। আর নিচেরটা সিস্টেম হচ্ছে দেখো, এখানে দুইটা ফ্যাক্টর আছে, দুইটা ফ্যাক্টরের মধ্যে তুমি প্রথম ফ্যাক্টর লিখবা, সেকেন্ড ফ্যাক্টর খালি রাখবা। আর পরেরটার জন্য তুমি ফার্স্ট ফ্যাক্টর খালি রাখবা, সেকেন্ড ফ্যাক্টর লিখবা। তার মানে এখানে ফার্স্ট ফ্যাক্টর লেখা হয়েছে, এখানে লেখা হয়েছে সেকেন্ড ফ্যাক্টর। এখানে সেকেন্ড ফ্যাক্টর খালি, এখানে ফার্স্ট ফ্যাক্টর খালি। এখন এই ব্ল্যাঙ্কটুকু আমরা কীভাবে ফিল আপ করবো? ব্ল্যাঙ্কটুকু ফিল আপ করার নিয়ম হচ্ছে যে তুমি যেই ফ্যাক্টরটা এখানে লিখেছো এই ফ্যাক্টর ইকুয়াল 0 ভাববা মনে মনে। যদি তুমি এই ফ্যাক্টর ইকুয়াল 0 ভাবো মনে মনে, তাহলে তুমি এক্সের ভ্যালু পাবা 1। সো তুমি এখানে এক্সের ভ্যালু পাচ্ছ 1, এক্সের ভ্যালু ওই 1 বসিয়ে দিবা অপরটাতে। অপরটা কী ছিল? অপরটা ছিল 3 মাইনাস এক্স, 3 মাইনাস এক্স। এক্সের পরিবর্তে এক্সের ভ্যালু তুমি পেয়েছো 1 বসিয়ে দিবা। তাহলে এক্সের ভ্যালু 1 তুমি কোথায় পেয়েছিলাম? এই প্রথম ফ্যাক্টরটা ইকুয়াল 0 ধরে নিয়ে বা মনে করে তুমি দেখতে পাচ্ছ যে 0 ধরলে এখান থেকে এক্সের ভ্যালু 1 আসে। নাও এবার দেখো সেকেন্ড কেস। এবার তুমি 3 মাইনাস এক্স এই ফ্যাক্টর ইকুয়াল মনে মনে 0 ভাববা। যদি তুমি 3 মাইনাস এক্স ইকুয়াল 0 ভাবো, তাহলে কিন্তু সাইড চেঞ্জ করলে এক্সের ভ্যালু পাবা 3। এক্সের ভ্যালু ওই 3 বসাবা অপরটাতে। অপরটায় কী ছিল? অপরটায় ছিল 1 মাইনাস এক্স। 1 মাইনাস এই যে এক্স দেখতে পাচ্ছি, এই এক্সের পরিবর্তেই বসাবা এক্সের ভ্যালু, যা তুমি এখান থেকে পেয়েছো। এখান থেকে এক্সের ভ্যালু 3 পাওয়া যাচ্ছে, ওই এক্সের ভ্যালু 3 বসাই দিবা এই ফ্যাক্টরে। আমরা আগের ক্লাসে এটা বিস্তারিত শিখেছি। আমরা এখন করব ক্যালকুলেশন। তাহলে ক্যালকুলেশন কেমন হবে? 1 বাই এটা হবে 1 মাইনাস এক্স, আর আমরা দেখতে পাচ্ছি পরেরটা কিন্তু ক্যালকুলেশন করলে হয় 3 মাইনাস 1 2 হয়। পরে দেখি 1 বাই 1 মাইনাস 3 করলে পাওয়া যাবে -2 পাওয়া যাবে। আর পরেরটা হচ্ছে 3 মাইনাস এক্স। আমরা ক্যালকুলেশন করতেছি। এবার আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমি লিখতে পারি এভাবে যে এটা হচ্ছে শুধু হাফ ইন্টু 1 বাই 1 মাইনাস এক্স, আর এটা হচ্ছে মাইনাস হাফ ইন্টু 1 বাই 3 মাইনাস এক্স। দেখো ব্যাপারটা কিন্তু আসলে একই। এখানে এই যে হাফ ছিল, এই যে হাফটা সামনে লেখা হয়েছে, আর এখানে এই যে মাইনাস হাফ ছিল, মাইনাস হাফটাকে লেখা হয়েছে সামনে। তাহলে শুধু কনস্ট্যান্টকে একটু সামনে লেখা হলো। এখন আমাদের একটা ব্যাপার হচ্ছে যে আমরা যতক্ষণ পর্যন্ত এই প্রথমে 1 না আনতে পারবো ততক্ষণ আমাদের ম্যাথটা করা যাবে না। কীরকম ব্যাপারটা? আমরা 5.2 এর প্রথম ক্লাসগুলিতে কিছু ফর্মুলা শিখেছিলাম। তো ওই ফর্মুলাগুলোতে কিন্তু আমরা জানতাম মোট
6টা ফর্মুলা শিখেছিলাম। তো ওই 6টা ফর্মুলাতেই কিন্তু প্রথমে 1 থাকতে হয়। প্রথমে যদি 1 না থাকে তাহলে সূত্র করা যায় না। তাহলে দেখো এখানে কিন্তু প্রথমে 1 নাই, প্রথমে 3 আছে। সো আমাদের কাজ হবে এই 3কে 1 বানানো। সো হাফ ইন্টু 1/1 - x, প্রথমটা ঠিক রাখলাম, প্রথমটা কোনো চেঞ্জ করা হয়নি। এবার পরেরটা মাইনাস হাফ ঠিক থাকলো, 1 ঠিক থাকলো। কি বললাম যে এই যে প্রথমে এখানে 1 থাকতে হবে, এটাতে 1 ছিল, কিন্তু দেখো এখানে কিন্তু প্রথমে 1 নাই, প্রথমে আছে 3। সুতরাং এখান থেকে 3টা কমন নিয়ে এটাকে 1 বানাতে হবে। তাহলে আমরা এখন এখান থেকে 3 কমন নিই। যদি এখান থেকে আমরা 3 কমন নিই তাহলে কি থাকবে, 1 - x/3। দেখতে পাচ্ছি আমরা, যদি আমরা এখান থেকে 3টা কমন নেই তাহলে পাবো 1 - x/3। এখন দেখো এখন কিন্তু এখানে এই যে 1 চলে আসলো, এখানে 1 থাকা খুবই জরুরি। এই এক্সারসাইজের যে 6টা ফর্মুলা ছিল সেই 6টা ফর্মুলাতেই কিন্তু তুমি খেয়াল করলে দেখতে পাবা প্রথমে কিন্তু 1 থাকে। সুতরাং প্রথমে 1 আমাকে আনতেই হবে, কমন নিয়ে হোক আর যেভাবে হোক। এবার যদি আমরা বাকি অংশ ক্যালকুলেশন করি তাহলে কি হয় দেখো, এটা হাফ ছিল, হাফ থাকলো। দেখো নিচের 1 - x, নিচের এই 1 - x যদি উপরে চলে যায় তাহলে নিশ্চয়ই এটার পাওয়ার হয়ে যাবে -1। নিচের ভ্যালুটা উপরে চলে গেলে পাওয়ার ইনভার্স হয়ে যায়। -1 এটা কেমন হবে, 3 2 = 6, 3 2 = 6, এটা হবে 6। তাহলে বাকি আছে কোনটা, বাকি আছে এই ফ্যাক্টরটা 1 - x/3, এই ফ্যাক্টরটা বাকি আছে। তো এই 1 - x/3 এই ফ্যাক্টরটা যদি উপরে চলে যায় তাহলে কিন্তু ইনভার্স হয়ে যাবে। সো 1 - x/3 উপরে চলে গেলে এটাও ইনভার্স 1 হবে। সো এখন আমাদের কাজ হবে এটাকে ফর্মুলা করা। কীরকম ফর্মুলা দেখো, হাফ ইন্টু, দেখো আমরা দেখতে পাচ্ছি এটা তো পুরোপুরি একটা ফর্মুলার সাথে মিলে যায়। 5.2-তে যে ফর্মুলাগুলো লিখেছিলাম তার মধ্যে এটা ছিল 1 নম্বর ফর্মুলা। তো 1 নম্বর ফর্মুলার সাথে এটা পুরোপুরি মিলে যায়। সো 1 নম্বর ফর্মুলা অনুসারে এটা কেমন হবে, 1 নম্বর ফর্মুলা অনুসারে এটা হবে 1 + x + x² + ... আমরা জানি এখানে x⁴ হয়, কিন্তু দেখো আমরা দেখব যে কোশ্চেনে কী চেয়েছে। কোশ্চেনে চেয়েছে দেখো x⁴n চাওয়া হয়েছে কোশ্চেনে। আমরা কিন্তু বলেছিলাম আগের ক্লাসগুলিতে যে যদি এখানে x⁴n চাই তুমি সূত্রের মধ্যেও ফর্মুলার মধ্যেও তুমি x⁴n লিখবা, মানে পাওয়ার যদি তারা n চায় তুমিও n লিখবা, পাওয়ার যদি তারা r চায় তুমিও r লিখবা, পাওয়ার তারা যা চাইবে তুমি ঠিক সেটাই লিখবা। কোথায়, এই পজিশানে। এই পজিশানে নর্মালি আমাদের ফর্মুলার মধ্যে ছিল x⁴r ছিল। যেহেতু কোশ্চেনে x⁴r চাওয়া হয়নি, কোশ্চেনে চাওয়া হয়েছে x⁴n, দ্যাটস ওয়াই আমরা r না লিখে n লিখব। যদি কোশ্চেনে চাইতো x⁴p তাহলে আমরা এখানে n না লিখে p লিখতাম। সো কোশ্চেন অনুসারে আমরা এই টার্মটা লিখব, প্লাস দিয়ে ডট ডট দিয়ে দিলাম। এবার দেখি লাস্টেরটা কেমন হয়, -1/6, এই যে লাস্টেরটা -1/6। এটার পরে দেখো এইটুকু কিন্তু আবারও ফর্মুলা, এটুকু আবারও সেই 1 নাম্বার ফর্মুলার সাথে মিলে। তাহলে এটা কিন্তু আমাদের লিখে দেয়া 1 নাম্বার ফর্মুলার সাথে মিলে, যেখানে x এর পরিবর্তে হবে x/3, আর সবই ঠিক আছে, শুধু x এর পরিবর্তে হবে x/3। তাহলে যদি আমরা 1 নাম্বার ফর্মুলা অনুসারে লিখি এটা কি হবে, 1 + x/3 + x/3²। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাপারটা, শুধু x এর পরিবর্তে কি হচ্ছে x/3, x এর পরিবর্তে হচ্ছে x/3। দুইটা আসলে একই ফর্মুলা, শুধু একটা x আছে একটা x/3 আছে। ডট ডট দিয়ে এক পর্যায়ে এখানে কি হবে, এই পজিশানে হবে x/3 পাওয়ার হবে n, এই পজিশানে হবে x/3 পাওয়ার হবে n, প্লাস দিয়ে আবার ডট ডট। তাহলে এটা আমরা 1 নাম্বার ফর্মুলার সাহায্যে লিখেছি। আমাদের এখানে চাওয়া হয়েছে x⁴n এর কোএফিসিয়েন্ট। তাহলে আমরা এখন খুঁজে বের করব যে হিয়ার
the term containing x to the power n will be তাহলে তোমাকে এখন খুঁজে বের করতে হবে যে এখানে কারা কারা x to the power n কে কন্টেইন করে। আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র এই টার্মটাতে x to the power n আছে এবং এই টার্মটাতেও কিন্তু x to the power n পাওয়া যাবে। দেখো এই পাওয়ারটা কিন্তু ভেঙে দিলে x to the power n এখানেও পাওয়া যাবে। সুতরাং এই পুরো সিরিজটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এখানে x to the power n আছে এবং এখানে x to the power n আছে। তাহলে আমরা এখন এই দুইটা লিখব আলাদাভাবে, যেহেতু তারা শুধু x to the power n চেয়েছে আমাদের কাছে কোশ্চেনে। কিন্তু খেয়াল করতে হবে যে এই x to the power n এর সাথে কিন্তু বাইরের এই হাফটা কিন্তু মাল্টিপ্লাই আছে। x to the power n এর সাথে বাইরের এই হাফটা মাল্টিপ্লাই আছে, তার মানে বাইরের এই হাফ ইন্টু x to the power n। এখানে দেখো কি হয়েছে, এই যে -1/6 এটার সাথে মাল্টিপ্লাই কোনটা, এই যে এটা মাল্টিপ্লাই। যদি এটা মাল্টিপ্লাই হয় তাহলে কি আছে ওখানে x/3 পাওয়ার আছে n। সো আমরা বুঝতে পারলাম এখানে কিন্তু অনেক টার্ম ছিল, আমরা শুধুমাত্র কোনটা লিখেছি, যেই টার্মটা কন্টেন করবে x to the power n, দ্যাটস ওয়াই এটা। কিন্তু এটার সাথে তো আবার এটা মাল্টিপ্লাই আছে, এটার সাথে আবার এই যে -1/6 মাল্টিপ্লাই আছে। ওকে, তাহলে আমরা এখন ক্যালকুলেশন কন্টিনিউ করব। দেখো ক্যালকুলেশন কেমন হয়। এটা হবে হাফ x to the power n মাইনাস এটা হবে 1/6, ঠিক থাক। উপরে দেখো এই যে এই পাওয়ার n সবার সাথে দিয়ে দিব, এই পাওয়ার nটা এখানেও যাবে, তার মানে এটা হবে x to the power n, নিচে হবে 3 to the power n। আমরা বুঝতে পারলাম এটা হবে x to the power n, নিচে হবে 3 to the power n। দ্যাট মিন্স n পাওয়ারটা তুমি সবার সাথে দিয়ে দিলা, x এর উপরেও 3 এর উপরেও। এখন কাজ হবে আমাদের কমন নেওয়া এবং বাকি কাজগুলি শেষ করা। তো কমন নেওয়া এবং বাকি কাজগুলি শেষ করতে হবে আমাদেরকে। দেখো তাহলে এখানে কিন্তু x to the power n টা আমরা কমন নিলাম। যদি x to the power n টা কমন নিই তাহলে কি থাকে ভালো করে দেখা যাক। x to the power n কমন নেওয়া হয়েছে, দ্যাট মিন্স x to the power n কমন অ্যান্ড x to the power n কমন। যদি x to the power n টা কমন নেওয়া হয় তাহলে ওটা বাদ যাবে, ওটা বাদ গেলে এখানে থাকে হাফ মাইনাস এখানে থাকে 1/6 ইন্টু 1/3 to the power n। দেখতে পাচ্ছি এটা ছিল হচ্ছে -1/6 অ্যান্ড 1/3 to the power n, যদি আমরা x to the power n টা কমন নিই। এখন এখান থেকে আরও কিছু কাজ আসলে করা যেতে পারে, সেটা হচ্ছে এরকম যে আমরা মনে করো যে এই x to the power n টাকে একটু পরে লিখবো আর কি। আপাতত ভেতর থেকে দেখো আর একটা হাফ কমন যায়। যদি আমরা ভেতর থেকে একটা হাফ কমন নিই তাহলে প্রথম থেকে যদি হাফ কমন নিই প্রথমে কিন্তু এটা 1 থাকবে, মাইনাস যদি এখানে আমরা হাফ কমন নিই এটা নিশ্চয়ই 1/3 থাকবে। এখান থেকে হাফ কমন নিলে 6 থেকে 3 থাকে, আর পরে কিন্তু 1/3 to the power n ঠিকই আছে। আর এই যে বলেছিলাম x to the power n, x to the power n টা আগে লেখা ছিল, এটা মনে করো পরে লিখলাম, একই কথা। এটা আগে লেখা এবং পরে লেখা একই কথা। তাহলে আমরা এখান থেকে নতুনভাবে হাফ কমন নিলাম আর x to the power n টাকে লিখলাম পরে। আরেক লাইন করা যায় হাফ ইন্টু 1 - 1/, দেখো সবাই এখানে 3 এর পাওয়ার 1, এখানে 3 এর পাওয়ার n। যদি বেস এবং বেস যদি সেম থাকে নিশ্চয়ই পাওয়ারটা অ্যাডিশন হয়ে যায়। আমরা জানি যদি বেস সেম থাকে পাওয়ারটা অ্যাডিশন হয়ে যায়। দেখো আমরা পাওয়ারটা এখানে অ্যাডিশন করলাম, এই যে 3 এর পাওয়ার 1 আর 3 এর পাওয়ার n, 3 এর পাওয়ার 1 3 এর পাওয়ার n, দ্যাট মিন্স 1 + n। পাওয়ারটা অ্যাডিশন হয়ে গেল। লাস্টে x to the power n ছিল, লাস্টে x to the power n থাকলো। তারা আমাদের কাছে কি চেয়েছিল, তারা চেয়েছিল
coefficient of x to the power n. Therefore, coefficient of x to the power n will be x to the power n এর coefficient. That means x to the power n এর coefficient is x to the power n এর coefficient. তারা কারা? আমরা জানি x to the power n এর coefficient x to the power n বাদ দিয়ে বাকি সবাই coefficient. তার x to the power n কে বাদ দিলে বাকি সবাই হবে coefficient. তারা কারা? half into 1 minus 1 by 3 to the power n plus 1. তাহলে এটাই ছিল আমাদের এই ম্যাথের আনসার, যেখানে x to the power n এর কোএফিসিয়েন্ট চাওয়া হয়েছিল। আমরা বুঝতে পারলাম ব্যাপারটা। আচ্ছা, এখন একটা বেসিক দেওয়া যাক। বেসিকটা হচ্ছে আমরা জানি যে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, যদি এটাকে আমরা এক্সপান্ড করি তাহলে r প্লাস 1 টার্ম, আমরা জানি এটাকে এক্সপান্ড করলে r প্লাস 1 টার্ম। এটা আমরা কীভাবে লিখে থাকি? নিশ্চয়ই আমরা লিখে থাকি NCR a টু দি পাওয়ার n মাইনাস r এবং x টু দি পাওয়ার r। তো আমরা কিন্তু এটা আগেই জানি যে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n কে এক্সপান্ড করলে r প্লাস 1 টার্মটা লিখতে হয় এভাবে। এখন এই যে NCR দেখতে পাচ্ছি, NCR, এই NCR এর আবার একটা ফর্মুলা ছিল, দেখো তোমাদের মনে পড়ে কিনা, আমি লিখতেছি দেখো। NCR এর একটা ফর্মুলা ছিল NCR n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডট ডট n মাইনাস r প্লাস 1 বাই r ফ্যাক্টোরিয়াল। তোমরা এই ফর্মুলাটা 5.1 এর প্রথমেই পাবা। 5.1 এক্সারসাইজ 5.1 এর আমরা প্রথম ক্লাসেই এই ফর্মুলাটা লিখেছিলাম যে NCR এর এরকম একটা ফর্মুলা। NCR এর কিন্তু আরও ফর্মুলা আছে, তো NCR এর আরও ফর্মুলা আছে, কিন্তু এটাও একটা ফর্মুলা। তো 5.1 এর প্রথম ক্লাসটাতে লেখা আছে। এখন দেখো ব্যাপারটা হচ্ছে যে যখন তুমি দেখবা এই যে n যে পাওয়ারটা, এই যে পাওয়ার n যখন পাওয়ার nটা পজিটিভ নাম্বার হবে, তখন তুমি এই NCR এই নোটেশনটা ইউজ করতে পারবা। আবারও বলি, যখন তুমি দেখবা এই যে পাওয়ার nটা যদি পজিটিভ নাম্বার হয়, কীরকম? এক্সাম্পল, a প্লাস এক্স পাওয়ার মনে করো 12। দেখো 12 কিন্তু একটা পজিটিভ ইন্টিজার, পজিটিভ না, পজিটিভ ইন্টিজার। হ্যাঁ, পজিটিভ ইন্টিজার যদি হয়, মানে ইন্টিজার মানে কিন্তু কোনো ফ্র্যাকশন থাকবে না, নো ফ্র্যাকশন, ইন্টিজার, হ্যাঁ, ফ্র্যাকশন না, এবং সেটা অবশ্যই পজিটিভ ইন্টিজার, নেগেটিভ না, পজিটিভ ইন্টিজার। তখন তুমি এই NCR এই নোটেশনটা ইউজ করতে পারবা। এই যে NCR এই নোটেশনটা তখন কারেক্ট। কিন্তু মনে করো যে তোমার ওই n এর ভ্যালুটা দুই রকম হয়ে গেল, একটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার হয়ে গেল, নেগেটিভ ইন্টিজার, অথবা মনে করো এটা থাকলো তোমার ফ্র্যাকশন, নেগেটিভ ইন্টিজার অর ফ্র্যাকশন। ওই সময় তুমি NCR এই নোটেশনটা ইউজ করতে পারবা না। তার কারণটা হচ্ছে যে তার উদাহরণস্বরূপ কীরকম? মনে করো a প্লাস এক্স পাওয়ার, কি বললাম, নেগেটিভ ইন্টিজার কীরকম হতে পারে? -3 নেগেটিভ ইন্টিজার, এরকম আরও অনেক আছে। তাহলে আরেকটা এক্সাম্পল দেওয়া যাক, ফ্র্যাকশন কোনটা? a প্লাস এক্স ফ্র্যাকশন হচ্ছে মনে করো হাফ। তাহলে যদি কখনো এরকম হয় যে ইন্টিজারটা নেগেটিভ হয়ে গেছে, অথবা যে কোনো ফ্র্যাকশন কিন্তু শুধু পজিটিভ তা না, ফ্র্যাকশন পজিটিভ নেগেটিভ সব, যে কোনো ফ্র্যাকশন যদি কখনো এরকম হয়, এই মোমেন্টে তুমি মনে রাখবা, এই মোমেন্টে ইন দিস কেস মানে হচ্ছে তোমার ফার্স্ট কেসে কিন্তু আমি দেখো আগেই লিখেছি যে ফার্স্ট কেসে কিন্তু আমি লিখেছি যে NCR এই নোটেশনটা অ্যালাউ,
কখন, যদি পাওয়ারটা পজিটিভ ইন্টিজার হয়। কিন্তু সেকেন্ড কেজে এনসিআর এই নোটেশনটা অ্যালাউ না। এনসিআর এই নোটেশনটা অ্যালাউ না। কখন, যদি পাওয়ারটা ফ্র্যাকশন হয় অথবা মাইনাস হয়, তখন এই এনসিআর নোটেশনটা অ্যালাউ না। অ্যালাউ না কেন? অ্যালাউ না এই জন্য যে ফার্স্ট পেপারে যে অধ্যায়টা ছিল পারমুটেশন কম্বিনেশন, তো ওই এক্সারসাইজে এনসিআরের একটা মিনিং ছিল। এনসিআরের মিনিং কী ছিল? এনসিআরের মিনিং ছিল যে এন নাম্বার অফ এলিমেন্টস থেকে আর নাম্বার অফ এলিমেন্টস চুজ করা বা সিলেক্ট করা। এন নাম্বার অফ এলিমেন্টস থেকে আর নাম্বার অফ এলিমেন্টস সিলেক্ট করা, এনসিআরের মিনিং হচ্ছে এটা। কিন্তু যদি এই এনের ভ্যালু মাইনাস হয়ে যায়, তাহলে এটার আর কোনো মানে থাকে না। কেন? কারণ এই এনের পরিচয় কী? এই এনের পরিচয় হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস। এনের পরিচয় নাম্বার অফ এলিমেন্টস। তো নাম্বার অফ এলিমেন্টস নিশ্চয়ই মাইনাস হতে পারে না বা ফ্র্যাকশনও হবে না। নাম্বার অফ এলিমেন্টস মাইনাস হতে পারে না, ফ্র্যাকশন হতে পারে না। এই কারণে দেখো, যখন এখানে -3 পাওয়ার আছে, তার মানে কিন্তু দেখো এই এনের ভ্যালু কিন্তু আপাতত -3। তাহলে যদি আমি এনের ভ্যালু এখানে বসাতাম, কী হতো দেখো, -3CR। এনের ভ্যালু বসালে হতো -3CR। দেখো এই যে পাওয়ার ছিল হাফ কিন্তু ফ্র্যাকশন। যদি এখানে বসাতাম এনের পরিবর্তে ½ এখন দেখো এটার আর কোনো মিনিং থাকে না, এটারও কোনো মিনিং থাকে না। কেন? এনসিআরের মিনিং কি বলেছিলাম? এন নাম্বার অফ এলিমেন্টস থেকে আর নাম্বার অফ এলিমেন্টস সিলেক্ট করা। -3 নাম্বার অফ এলিমেন্টস থেকে আর নাম্বার সিলেক্ট করা, কিন্তু নেগেটিভ সংখ্যক তো এলিমেন্ট হতে পারে না, ফ্র্যাকশন এলিমেন্ট হতে পারে না। এই কারণে তুমি মনে রাখবা, যখন তুমি দেখবা যে পাওয়ারটা মাইনাস চলে এসছে অথবা ফ্র্যাকশন চলে এসছে, তখন তুমি এই এনসিআর, এই যে এনসিআর এই নোটেশনটা তুমি ইউজ করতে পারবা না। তাহলে তখন তুমি কি করবা? তখন তোমার কাজ হবে যে এই নোটেশনটার পরিবর্তে তখন তুমি এই যে উপরের যে ফর্মুলাটা আছে, উপরের ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করে দিবা ডিরেক্ট। এই যে এনসিআর না লিখে তুমি সরাসরি এই ফর্মুলাটা লিখে দিবা, এই ফর্মুলা। তাহলে আমরা বেসিকটা বুঝতে পারলাম। যে বেসিকটা ফাইনালি ক্লিয়ার করি, যদি পাওয়ারটা পজিটিভ ইন্টিজার হয়, তখন তুমি এনসিআর এই নোটেশন লিখতে পারবা। যদি পাওয়ারটা মাইনাস চলে আসে বা ফ্র্যাকশন চলে আসে, তখন তুমি এনসিআর এই নোটেশনটা লিখতে পারবা না। তাহলে তখন তুমি কি করবা? তখন তুমি এনসিআর এই নোটেশনটা না লিখে এর জায়গায় তুমি ডিরেক্টলি এই ফর্মুলাটা লিখে দিবা, এই ফর্মুলাটা। ওকে, তাহলে এখন আমরা চলে যাচ্ছি পরের পেজে। আমরা একটা বেসিক দেখালাম এখানে, তাহলে এই বেসিকটা অনুসারে এখন বোঝার চেষ্টা করব। দেখো তাহলে R+1 টার্ম ছিল এটা, কিন্তু এই মুহূর্তে কি লেখার কথা? যদি পাওয়ারটা, এটা কখন? when n is positive integer, তখন when n is positive integer তখন হচ্ছে উপরেরটা। কিন্তু মনে করো এই nটা পজিটিভ ইন্টিজার না, তখন কি হবে? তখন এনসিআর না লিখে আমরা কি লিখব? এনসিআর না লিখে এটা পুরোটা কপি করব। এটা তাহলে কী হবে? n × n-1 n-2 n-r+1 by r factorial। এই পুরা অংশটা কিন্তু কার পরিবর্তে? শুধুমাত্র এনসিআর এর পরিবর্তে। সুতরাং এরপরে যেটা আছে ওটা কিন্তু ঠিকই থাকবে। এরপর কি ছিল? a⁴n r ঠিকই থাকবে। এরপর কি ছিল? x⁴r ছিল, x⁴rও ঠিক থাকবে। সবই ঠিক থাকলো, শুধুমাত্র এনসিআর এর পরিবর্তে লিখতে হবে এটা। তাহলে এটা আমরা কখন করতে হবে? when n is negative, when n is negative or fraction,
when n is negative or fraction, তখন তুমি অ্যাপ্লাই করবা নিচের এই ফর্মুলাটা। তাহলে আমরা এখন একটা ম্যাথে যাই, দেখা যাক ওই ম্যাথে পাওয়ারটা কি পজিটিভ ইন্টিজার আছে নাকি নেগেটিভ অর ফ্র্যাকশন আছে। যদি পজিটিভ ইন্টিজার থাকে পাওয়ারটা, আমরা অ্যাপ্লাই করবো এই ফর্মুলা। যদি নেগেটিভ থাকে অর ফ্র্যাকশন থাকে পাওয়ারটা, তখন আমরা অ্যাপ্লাই করব এই সেকেন্ড ফর্মুলাটা। দুইটা আসলে একই, একটাতে এনসিআর লেখা হয়েছে আরেকটাতে এনসিআরের ফর্মুলা লেখা হয়েছে। আর পরের অংশ কিন্তু যেমন ছিল তেমন, পরের অংশ যেমন ছিল তেমন। ওকে, তাহলে চলো দেখা যাক একটা ম্যাথ। দেখো সবাই, দেখতে পাচ্ছ সবাই, এখানে একটা ম্যাথ আমরা দেখতে পাচ্ছি। এই ম্যাথটাতে আমাদের লেখা আছে যে 4/2 নাম্বার 5.2 4/2 নাম্বার ম্যাথ। তাহলে 4/2 নাম্বার ম্যাথে প্রুভ দ্যাট দ্য কোএফিসিয়েন্ট অফ r+1 টার্ম for the expansion this will be this. That means r+1 টার্মের কোএফিসিয়েন্ট বের করতে হবে কার জন্য? এটার জন্য। তার মানে এটা হচ্ছে আমাদের গিভেন এক্সপানশন। দেখো আমরা লিখে নিয়েছি গিভেন এক্সপানশন হচ্ছে এটা। আমাদের কি বের করতে হবে? r+1 টার্ম বের করতে হবে। এই দেখো লেখা আছে r+1 টার্ম। তারা কি চাচ্ছে? তারা চাচ্ছে r+1 টার্মের কোএফিসিয়েন্ট তারা চাচ্ছে। সো আমরা এখন আগে r+1 টার্মটা বের করে নিব। তাহলে দেখো r+1 টার্মটা বের করার চেষ্টা করতেছি। r+1 টার্মের কিন্তু দুইটা ফর্মুলা ছিল, আমি একটু আগেই দেখালাম। সেই দুইটা ফর্মুলার মধ্যে কী কী ছিল তোমাদের আশা করি মনে আছে। r+1 টার্মের দুইটা ফর্মুলা এই দেখো, এই যে উপরেরটা r+1 টার্ম, নিচেরটাও r+1 টার্ম। তাহলে আমরা এখন উপরেরটা অ্যাপ্লাই করব নাকি নিচেরটা অ্যাপ্লাই করব? আমরা অবশ্যই অ্যাপ্লাই করব নিচেরটা। কেন? দেখো এখানে পাওয়ার কত আছে। পাওয়ার দেখতে পাচ্ছি, পাওয়ারটা কিন্তু মাইনাস, আবার পাওয়ারটা কিন্তু ফ্র্যাকশনও। তো পাওয়ার যদি মাইনাস থাকে অথবা পাওয়ার যদি ফ্র্যাকশন থাকে, আমি লিখে দিয়েছিলাম পাওয়ার যদি নেগেটিভ হয় অথবা পাওয়ার যদি ফ্র্যাকশন হয়, তখন কিন্তু এই ফর্মুলাটা হবে। সুতরাং আমরা এখন r+1 টার্মের ফর্মুলা অ্যাপ্লাই করব এটা, যেখানে এই n এর ভ্যালু কত? এই যে পাওয়ার n কত? নিশ্চয়ই পাওয়ার n -12 হচ্ছে এখানে পাওয়ার n। তাহলে আমরা যদি ভ্যালু বসাই কেমন হবে? যদি এখানে ভ্যালু বসাই n × n-1 n-2, তার মানে n এর ভ্যালু কিন্তু -12। তাহলে কী হওয়া উচিত? -12 × -12 -1 -12 -2 ... দেখো আমরা কিন্তু এখান থেকে লিখতেছি এই যে -12 -2, মানে n এর ভ্যালু -12 ... দিয়ে কী হবে? n - r+1, n মানে -12, n মানে হচ্ছে -r+1। আমরা পুরোপুরি এই ফর্মুলাটা কপি করলাম, শুধুমাত্র n এর জায়গায় বসিয়েছি -12, আর সব ঠিক আছে। দেখো নিচে হবে r ফ্যাক্টোরিয়াল, দেখতে পাচ্ছি নিচে হবে r ফ্যাক্টোরিয়াল। তাহলে পাশে কি হবে? দেখো পাশে কি লেখা ছিল? a⁴n-r। এ কত? আমরা জানি a মানে কিন্তু এই যে প্রথম ভ্যালুটাকে a বলা হয়। দেখো প্রথম ভ্যালু কত আছে এখানে? প্রথম ভ্যালু আছে 1। তাহলে এটা হওয়ার কথা 1⁴n - r, মানে হচ্ছে -12 -r। n এর ভ্যালু -12, আর তো ঠিক আছে। লাস্টে কী ছিল? x⁴r। x কত? লাস্টে যেটা থাকবে এটাই x। দেখো তো কত আছে এখানে লাস্টে আছে -2x। দ্যাট মিনস এখানে কিন্তু x এর জায়গায় কিন্তু -2x হবে, x এর জায়গায় -2x। এই যে লাস্টেরটা x⁴r, এখানে হবে -2x⁴r। সুতরাং আমরা পুরোপুরি এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করলাম। n এর ভ্যালু -12 বসিয়ে, a এর ভ্যালু হচ্ছে এই প্রথমটা, আর x এর ভ্যালু হচ্ছে এই পরেরটা। তাহলে আমরা পুরোপুরি এই ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু এই লাইনটা পেলাম।
এখন আমাদের কাজ শুধু ক্যালকুলেশন, মূল জিনিসটা আমাদের বোঝা শেষ, এখন শুধুই ক্যালকুলেশন করতে হবে। তাহলে শুধুই ক্যালকুলেশন কীভাবে করা যায় দেখো। প্রথমত প্রথমটা মাইনাস আপ ঠিক আছে, পরেরটা এই যে মাইনাস আপ -1, মাইনাস আপ -1-এ কিন্তু অ্যাকচুয়ালি -3/2 আসে। আবার দেখো মাইনাস আপ -2, এটা -5/2 আসে। ডট ডট দিয়ে এক পর্যায়ে এই যে লাস্টেরটা। এখানে এই কাজটুকু আমরা একটু রাফে এলসিএম করে নিতে পারি। এলসিএম যে 2 হবে তাতে কোনো সন্দেহ নাই, এলসিএম যে নিচে 2 হবে তাতে কোনো সন্দেহ নাই। তো এলসিএম হলো 2, কিন্তু বাকি এলসিএমগুলো আমরা যদি এখানে করি তাহলে অনেক ঝামেলা হবে। এই জন্য আমরা একটা কাজ করি, আমরা রাফে এইটুকুর এলসিএম করে নিই, মাইনাস আপ -r +1। দেখো সবাই কেমন হয়। এই যে এলসিএম হলো 2, তাহলে 2 যদি এলসিএম হয় উপরে কি থাকে, -1 থাকে, -2r থাকে, +2 থাকে। সুতরাং যদি এখানে 2 এলসিএম করি, প্রথমে থাকে -1, তারপরে থাকে -2r, তারপরে থাকে +2। যদি এখান থেকে একটু ক্যালকুলেশন করা যাক, দেখো 2 - 1, 2 - 1 নিশ্চয়ই 1 হবে। সাথে কি আছে, সাথে আছে -2r, সাথে আছে -2r/2। সো আমরা সবাই দেখতে পাচ্ছি যে যদি এই অংশটুকু আমরা এলসিএম করি, এই পার্টটুকু এলসিএম করলে পাওয়া যাচ্ছে 1 - 2r/2। তো আমরা এই কাজটুকু রাফে করে নিব, রাফে করে নিয়ে সরাসরি লিখে দিব এখানে 1 - 2r/2, 1 - 2r/2। আমাদের নিচে ছিল r ফ্যাক্টোরিয়াল। বাকি অংশ সবাই দেখো, এখানে কিন্তু একটা 1 আছে। আমরা জানি যে 1-এর পাওয়ার যতই থাকুক না কেন ওটা কিন্তু 1 হয়। 1-এর পাওয়ার যাই থাক, মাইনাস থাক, প্লাস থাক, যা থাক, 1-এর পাওয়ার যাই হোক না কেন ওটা কিন্তু ডিরেক্টলি 1 হয়ে যাবে। সো 1-এর পাওয়ার যাই হোক ওইটা হবে ডিরেক্ট 1। এবার আমরা এইটুকু ভেঙে দিই। এইটুকু ভাঙলে কেমন হবে দেখো, এই যে আমরা আর দেখতে পাচ্ছি, এই আরটাকে দিয়ে দিব সবার সাথে। এই আরটাকে প্রথমবার কি বলে, এই আরটাকে দিয়ে দিব সবার সাথে। সবার সাথে মানে কীরকম দেখো, -2r x⁴ দেখো ঠিক আছে কিনা। এটাকে ভাঙলে হয় -2r আর x-এর পাওয়ার r। আচ্ছা, এবার যেটা হবে সেটা হচ্ছে আমরা উপর থেকে কিছু কমন নেওয়ার চেষ্টা করব। এই যে এখান থেকে আমরা একটু কমন নেওয়ার চেষ্টা করব। এখন দেখো যে এখানে কি কমন যায়। এখানে কিন্তু অ্যাকচুয়ালি -1/2 কমন যায়, তুমি একটু খেয়াল করলে বুঝতে পারবা যে একটা দেখো সব জায়গাতেই কিন্তু -1/2 আছে, এখানেও -1/2 আছে, এখানেও -1/2 আছে। সুতরাং আমরা সব জায়গা থেকে -1/2 কমন নিতে পারি। যদি সব জায়গা থেকে -1/2 কমন নেই তাহলে দেখা যাক কত থাকবে। দেখো সবাই, যদি -1/2টা কমন নিই তাহলে কি হবে, -1/2 কমন নিলে প্রথমে কিন্তু 1 থাকে। যদি এখান থেকে -1/2 কমন নিই, -1/2 কমন নিলে উপরে 3 থাকে। সিমিলারলি এখান থেকে -1/2 কমন নিলে 5 থাকে। ডট ডট লাস্টেরটায় কত থাকে, এখানে কত থাকে। এখানে প্রথম কথা হচ্ছে দেখো আমরা কিন্তু হাফ কমন নিয়েছি, মনে করো মাইনাসটা পরে, আপাতত আমরা চিন্তা করি যে হাফ কমন নিয়েছি। যদি আমরা হাফ কমন নিয়ে থাকি তো নিশ্চয়ই নিচের এই 2 চলে যাবে, নিচের এই 2 কিন্তু থাকবে না। যেহেতু আমরা হাফ কমন নিয়েছি, নিচের এই 2 কমনে চলে গেছে, এটা আর নাই। তাহলে কে বাকি আছে, বাকি আছে 1 - 2r বাকি আছে। আচ্ছা, এখান থেকে দেখো আবার একটা আমরা মাইনাস কমন নিয়েছি। যদি আমরা মাইনাস কমন নিই তাহলে 1 - 2r কী হয়ে যাবে, মাইনাস কমন নিলে 1 - 2r হয়ে যাবে 2r - 1। আমরা জানি যদি আমরা একটা মাইনাস কমন নিই তাহলে 1 - 2r হয়ে যাবে 2r - 1। অর্থাৎ মাইনাস কমন নিলে +1টা -1 হয়ে যাবে, আর -2rটা হয়ে যাবে +2r। মাইনাস কমন দিলে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যায়।
নিচে যেটা ছিল সেটাই আছে। এটার পাশে দেখো, এটাকে আরও ভাঙা যায়। এটাকে আরও কীভাবে ভাঙা যায়? আমরা শুধু মাইনাসকে আলাদা করে দিই, শুধু মাইনাস। কীরকম? -1 হোল টু দি পাওয়ার আর। তাহলে আমরা কিন্তু শুধু মাইনাস তো আর লেখা যায় না, তাই -1 লিখতে হলো। তাহলে আমরা শুধু মাইনাসকে আলাদা করে দিলাম, শুধু মাইনাস পাওয়ার আর, শুধু মাইনাস পাওয়ার আর। কিন্তু অনলি মাইনাস লেখা যায় না, তাই মাইনাস এর সাথে একটা 1 দিয়ে দিলাম। তাহলে আর কি বাকি আছে দেখো, 2 কিন্তু বাকি আছে, 2 টু দি পাওয়ার আর বাকি আছে, 2 টু দি পাওয়ার আর বাকি আছে, 2 টু দি পাওয়ার আর। লাস্টে কি আছে? লাস্টে আছে x টু দি পাওয়ার আর, x টু দি পাওয়ার। আর এই 1টা কিন্তু লেখা না লেখা একই কথা, এই 1টা লেখা না লেখা একই কথা। এই 1টা কিন্তু আমরা কোথাও লিখিনি, আর আমরা শুধুমাত্র এইটাকে ভেঙে পেয়েছি, এই 1টা আর লিখি নাই। এখন দেখো, আমরা কিন্তু কমন নেয়ার একটা নিয়ম শিখিয়েছিলাম তোমাদেরকে 5.1-এ। আশা করি তোমরা ওই ম্যাথটা আরেকবার খুঁজে বের করে দেখে নিও। 5.1-এর একটা ম্যাথ ছিল যেখানে কমন নেয়ার একটা নিয়ম শিখিয়েছিলাম, যে যোগ বিয়োগ থাকলে কমন নেয়ার একরকম নিয়ম, আর গুণ থাকলে কমন নেয়ার আর এক রকম নিয়ম। তো 5.1-এর ম্যাথের নাম্বারটা ছিল 11-এর 4 নাম্বার। 5.1 ম্যাথের নাম্বার ছিল 11-এর 4। ওই ম্যাথটাতে আমরা শিখিয়েছিলাম যে গুণ থাকলে কিভাবে কমন নিতে হয়। দেখো আমাদের এখানে কিন্তু দেখো সবার মাঝে কিন্তু মাল্টিপ্লাই সিম্বল, দেখো এই যে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই মাল্টিপ্লাই, তার মানে এখানে সব কিন্তু মাল্টিপ্লাই সিম্বল। মাল্টিপ্লাই সিম্বল থাকলে কমন কিন্তু নেয়া, আর এখানে মাঝে যদি প্লাস মাইনাস থাকতো ওটা কমন নেয়া কিন্তু একটু আলাদা। তো আমরা ওই ক্লাসটাতে শিখিয়েছিলাম। তো এখন আমি সংক্ষেপে বলি, যদি মাল্টিপ্লাই থাকে তখন কিন্তু নিয়ম ছিল যে আমি শুধু একটা মাইনাস হাফ কমন নিলে হবে না, আমাকে যতগুলো টার্ম আছে প্রত্যেকটা টার্ম থেকে কমন নিতে হবে। তাহলে আমরা যদি প্রত্যেকটা টার্ম থেকে কমন নেই তাহলে কেমন হবে? দেখতে পাচ্ছি এখানে টার্ম আছে আর সংখ্যক, 1টা 2টা 3টা ডট ডট আর সংখ্যক। যদি এখানে আর সংখ্যক টার্ম থাকে তাহলে তোমাকে মাইনাস হাফ কমন নিতে হবে আর সংখ্যক। তুমি সেটা কি করে এক্সপ্রেস করবা? মাইনাস হাফ আর সংখ্যক কমন নিবা, এটা বোঝানোর উপায় হচ্ছে মাইনাস হাফের পাওয়ার আর দিয়ে দেওয়া। মাইনাস হাফের পাওয়ার আর দিলেই বোঝানো হবে যে তুমি মাইনাস হাফ কমন নিয়েছো আর সংখ্যক, মানে তুমি শুধু একটা থেকে কমন নাওনি, তুমি প্রত্যেকটা টার্ম থেকে একটা করে মাইনাস হাফ কমন নিয়েছো। তাহলে যেহেতু এখানে আর সংখ্যক টার্ম ছিল, সো তুমি মাইনাস হাফ কমন নিয়েছো আর সংখ্যক। সো আমরা কিন্তু ওই ক্লাসটা আরেকবার আমরা মনে করব, অবশ্য ওইটার তো আর ভিডিও নাই, সো তুমি চাইলে একবার দেখতে পারো। দেখো দেখো সবাই, যদি একটু পাশে যদি দেখানোর চেষ্টা করি, দেখো এই যে আমি ঠিক এভাবেই দেখিয়েছিলাম তোমাদেরকে যে 2 × 4 × 6। মনে করো তুমি একটা 2 কমন নিলাম, একটা 2 কমন নিয়ে তুমি লিখে দিলা 1, 2 কমন নিয়ে লিখে দিলা 2, 2 কমন নিলে থাকে 3। আমরা দেখতে পাচ্ছি এটা মাল্টিপ্লাই করলে 3 2 = 6, 6 2 = 12 আসে। দেখো উপরের ভ্যালুটা কিন্তু 12 ছিল না, উপরের ভ্যালুটা ছিল 6 2 = 12, 4 12 = 48, উপরের ভ্যালুটা ছিল 48। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপ্লিকেশনের সময় তুমি যদি সবগুলো থেকে একটা কমন নাও তাহলে কিন্তু কমনটা কারেক্ট হবে না। তাহলে কমন নেওয়ার উপায় কি? কমন নেওয়ার উপায়, তুমি প্রথমটা থেকে নিবা একটা 2, দ্বিতীয়টা থেকে তুমি কমন নিবা আর একটা 2, তৃতীয়টা থেকেও তুমি কমন নিবা আরও একটা 2। তার মানে তুমি 2 কমন নিয়েছো কয়টা? তুমি 2 কমন নিয়েছো 3টা, 2 কিউব, 2 কিউব, তুমি 2 কমন নিয়েছো 3টা। এখন দেখো মিলবে, 2 কিউব মানে হচ্ছে 8, 8 × 2 16, 16 × 3 48, 48। সো আমরা বুঝতে পারলাম যে যদি মাল্টিপ্লিকেশান থাকে তখন শুধুমাত্র একটা কমন নিলে হয় না, যতগুলি টার্ম থাকে ততগুলি কমন নিতে হয়। এখানে তোমার টার্ম আছে 3টা, অতএব তুমি 2 কমন নিবা 3টা। তাহলে
এখানে টার্ম ছিল আর সংখ্যক, সো তুমি মাইনাস হাফ কমন নিবা আর সংখ্যক। এই কেস কখন? যদি মাঝে মাল্টিপ্লাই থাকে তখন। যদি মাঝে এরকম থাকতো 2 + 4 + 6, এই সময় কিন্তু একটা কমন নিলেই হবে। একটা কমন নিয়েই তুমি লিখে দিতে পারবা। মাঝে প্লাস বা মাইনাস থাকলে একটা কমন নিলে হবে, কিন্তু মাল্টিপ্লাই থাকলে তোমাকে কমন নিতে হবে প্রত্যেকটা থেকে একটা করে। এই সময় দেখো মিলবে, 10 আর 2 12, 3 আর 2 5, 5 আর 1 6, 6 2 = 12। দেখতে পাচ্ছি প্লাস বা মাইনাস থাকলে একটা কমন নিলেই হয়, কিন্তু ইনটু থাকলে যতগুলি টার্ম ততগুলি কমন নিতে হয়। তাহলে আমরা এখানে মাইনাস হাফ কমন দিলাম আর সংখ্যক। এখন আমরা কি করব? এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করব। কীরকম ক্যালকুলেশন দেখো, প্রথমে এটা এই পাওয়ার আরটা সবার সাথে ভেঙে দিই। উপরে হবে -1^r, নিচে হবে 2^r। কীভাবে ভাঙলাম খেয়াল করো, এই যে -1^r, নিচে 2^r। এবার পাশের অংশ যা ছিল তাই থাক, 1 3 5 ... 2r - 1 যেমন ছিল তেমনই থাক। নিচে আর ফ্যাক্টোরিয়াল থাকলো, সব কিছু আগের মতোই আছে, কোনো কিছু চেঞ্জ হয়নি, সব কিছু আগের মতো আছে, শুধুমাত্র এই পাওয়ারটাকে আমরা ভেঙে দিলাম। এবার যদি আর একটু ভালো করে লেখা যাক, -1^r, নিচে 2^r, অর্থাৎ এই জিনিসটা উপরে লেখা যে কথা, এই জিনিসটা মাঝে লেখা একই কথা। এটা মাঝে লেখা একই কথা। উপরে কি আছে? উপরে দেখতে পাচ্ছি 1 আছে। দেখো এখানে কিন্তু সব কিন্তু অড নাম্বারগুলো আছে, 1 3 5 সব কিন্তু অড নাম্বার। যদি অড নাম্বার থাকে তখন নিয়মটা হচ্ছে যে তুমি অডের মাঝে একটা করে ইভেন দিয়ে দিবা। অডের মাঝে একটা করে ইভেন দিয়ে দিবা। কীরকম? 1-এর পরে ইচ্ছা করে এটা 2 দিয়ে দাও। 3 তো আছেই, 3-র পরে এটা 4 দিয়ে দাও। 5 তো আছেই, 5-এর পরে এটা 6 দিয়ে দাও। দ্যাট মিনস তুমি কি করলা? তুমি উপরে ইচ্ছাকৃতভাবে কিছু টার্ম বেশি লিখলা। উপরে তুমি ইচ্ছাকৃতভাবে কিছু টার্ম বেশি লিখছো। কোন টার্মগুলি বেশি লিখছি এবং সেগুলো কি করতে হবে সেটা আমি বলতেছি। নেক্সট দেখো আর কি বাকি আছে, 2r - 1। 2r - 1 এটার ঠিক পরের টার্মটা কত হবে? 2r - 1 এর পরের টার্মটা কত হবে? দেখো এখানে কিন্তু 5 ছিল, 5-এর পরের টার্ম কত হলো? 5-এর পরের টার্ম হচ্ছে 6। তার মানে এটার পরের টার্ম এর সাথে 1 প্লাস, এটার পরের টার্ম এর সাথে 1 প্লাস। তাহলে এটার পরের টার্ম নিশ্চয়ই এর সাথে 1 প্লাস হবে। যদি এর সাথে 1 প্লাস হয়, 2r - 1, এই দেখো 2r - 1, এটার পরের টার্ম হবে এর সাথে 1 প্লাস। এর সাথে যদি 1 প্লাস করে দাও, 1 - 1 কাটা, 2r হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এইটার ঠিক পরের টার্মটা হবে 2r। এখন একটা কথা হচ্ছে যে আমরা কিন্তু এখানে কিছু টার্ম কিন্তু বেশি লিখেছি। কোন টার্মগুলি আমরা বেশি লিখেছি? এই যে 2 কিন্তু এখানে ছিল না, এখানে 4 ছিল না, এখানে 6 কিন্তু ছিল না, 2r কিন্তু এখানে ছিল না। তার মানে আমরা এই টার্মগুলি উপরে বেশি লিখেছি। যেহেতু এই টার্মগুলি উপরে বেশি লেখা হয়েছে, তুমি এই টার্মগুলি দিয়ে নিচে ডিভাইড করে যেতে পারো। ডিভাইড করলে তো ব্যালেন্স হয়ে যাবে। 2 4 6, 2 4 6 ... এই যে 2r, 2 4 6 ... 2r। দ্যাট মিনস আমরা কিন্তু যেই টার্মগুলি উপরে বেশি লিখেছিলাম ওই টার্মগুলি আবার নিচে লিখে ব্যালেন্স করে দিলাম। ব্যালেন্স করে দেওয়ার পর দেখো যে আর কি বাকি আছে। দেখো নিচে দেখো এই যে আর ফ্যাক্টোরিয়াল বাকি আছে, নিচে আর ফ্যাক্টোরিয়ালটা বাকি ছিল, নিচে বাকি ছিল আর ফ্যাক্টোরিয়াল।
দেখো তো উপরে আর কি বাকি আছে, এই যে পাশে পাশে এই ভ্যালুগুলো বাকি আছে। তাহলে এই ভ্যালুগুলো কারা? এই ভ্যালুগুলো হচ্ছে -1 এখানে পাশেই লিখতে হবে, আমার পাশে জায়গা নাই, এটা পাশেই লিখতে হবে, যদিও এখানে জায়গা নাই আমার। ঠিক আছে, তাহলে কীভাবে লেখা যায় আমি একটু নিচে লিখি। এখানে -1 2r x⁴ তাহলে তোমরা অবশ্যই এটাকে এর পাশেই লিখে দিবা। আমার স্পেস নাই বলে আমি একটু নিচে লিখছি। কোন ভ্যালুগুলো? যে এই ভ্যালুগুলো যেরকমভাবে পাশে ছিল এরকমভাবে পাশেই লিখবা। তাহলে আমরা আসলে কী করলাম? আমরা আসলে উপরে শুধু অড নাম্বারগুলো ছিল, আমরা অড নাম্বারের ভিতরে একটা করে ইভেন দিয়ে দিলাম, 2 4 6 ইভেন দিয়ে দিলাম। দেওয়ার পর ওটা কিন্তু আবার নিচে ব্যালেন্স করলাম। এখন দেখি বাকি ক্যালকুলেশন কেমন হয়। দেখো সবাই, বাকি ক্যালকুলেশন আমরা দেখতে পাচ্ছি যে -1 পাওয়ার কী হবে দেখো, এখানেও -1 আছে, এখানেও দেখো -1 আছে। তাহলে -1 পাওয়ার এখানে আর আছে, এখানে -1 পাওয়ার আর আছে। আমরা জানি বেজ যদি সেম থাকে, এটার বেজও -1, এটার বেজও -1। যদি বেজ সেম থাকে তখন পাওয়ার কিন্তু অ্যাডিশান হয়ে যায়। সো এই আর এই আর অ্যাডিশান হয়ে যাবে, আর প্লাস আর, এটার পাওয়ার হবে 2r। আমরা কিন্তু মাথায় রাখবো এই ভ্যালুটা কিন্তু নিচে নাই, এই ভ্যালুটা কিন্তু পাশে আছে। আর পাশে থাকা মানে কিন্তু সে কিন্তু আসলে উপরেই আছে। নেক্সট দেখো, যেহেতু এই ভ্যালুটা উপরে আছে, এই ভ্যালু 2r এর সাথে দেখো এই 2r কিন্তু কাটাকাটি হয়ে যায়, নিচের 2r আর উপরের 2r কাটাকাটি। নেক্সট এবার দেখো যে উপরে কি অবস্থা হয়। উপরে আমরা এটা শিখেছিলাম এক সময়, দেখো মনে করে দেখো 1 2 3 4 5, এটাকে কি লেখা যায়? 1 থেকে শুরু করে 5 পর্যন্ত মাল্টিপ্লিকেশন, এটাকে 5 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, সবার আশা করি মনে আছে। 1 থেকে শুরু করে 5 পর্যন্ত এটাকে লেখা যায় 5 ফ্যাক্টোরিয়াল। 1 2 ডট ডট n পর্যন্ত, 1 2 3 ডট ডট n পর্যন্ত, 1 থেকে শুরু করে n পর্যন্ত এটাকে লেখা যায় n ফ্যাক্টোরিয়াল। দ্যাট মিনস বুঝতে পারলাম যে 1 থেকে শুরু করে যে পর্যন্ত থাকবে ওইটারই ফ্যাক্টোরিয়াল, 1 থেকে শুরু করে যে পর্যন্ত থাকবে ওইটারই ফ্যাক্টোরিয়াল। কিন্তু খেয়াল রাখতে হবে যেন মাঝে কোনো গ্যাপ না থাকে। যেমন দেখো 1 2 3 4 5 সব কিন্তু সিরিয়ালি আছে, মাঝে কিন্তু কোনো গ্যাপ নেই। যদি মাঝে কোনো গ্যাপ থাকতো তাহলে কিন্তু আর ফ্যাক্টোরিয়াল লেখা যেত না। মনে করো এখানে হঠাৎ করে 3 নাই, 1 আছে 2 আছে, মনে করো 3 নাই, 4 আছে 5 আছে, এটাকে কিন্তু 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবা না, এটাকে 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবা না। 1 থেকে শুরু 5 এ শেষ, তার মানে 5 ফ্যাক্টোরিয়াল। কিন্তু দেখো এখানে মাঝে কিন্তু 3টা নাই, সুতরাং সিরিয়ালি প্রত্যেকটা ভ্যালু থাকতে হবে, তখনই তুমি লিখতে পারবে ফ্যাক্টোরিয়াল। দেখো সবাই, অনের পর 2 আছে, 2 এর পর 3 আছে, 3 এর পর 4 5 6, দেখো কোনো কিন্তু সিরিয়াল কিন্তু ব্রেক নাই, সিরিয়াল কিন্তু সব ঠিক আছে, কোনো গ্যাপ কিন্তু নাই। তাহলে আমরা দেখার চেষ্টা করি, 1 থেকে শুরু করে 1 করে বাড়তে বাড়তে 2r এ শেষ, এটাকে বলা যায় 2r ফ্যাক্টোরিয়াল। 1 থেকে শুরু করে 1 করে বাড়তে বাড়তে 5 এ শেষ, এটাকে বলা যায় 5 ফ্যাক্টোরিয়াল। 1 থেকে শুরু করে 1 করে বাড়তে বাড়তে n এ শেষ, এটাকে বলা যায় n ফ্যাক্টোরিয়াল। তো এই অনুসারে আমরা বলতে পারি 1 থেকে শুরু করে 1 করে বাড়তে বাড়তে কোথায় শেষ? 2r এ শেষ। অতএব উপরের পুরাটা মিলে বলা যায় 2r ফ্যাক্টোরিয়াল, উপরের পুরা অংশটা মিলে বলা যায় 2r ফ্যাক্টোরিয়াল। 2r ফ্যাক্টোরিয়াল মানেই হচ্ছে এই পুরাটাই। নিচে কি আছে দেখো,
নিচে দেখো 2 4 6 ডট ডট 2r। দেখো তো এখান থেকে কিন্তু 2 কমন যায়, এখান থেকে তুমি 2 কমন নিতে পারো। মনে করো তুমি এখান থেকে 2 কমন নিলা, এই যে 2 কমন নিলাম। যখনই তুমি এখান থেকে 2 কমন নিবা তাহলে প্রথমে 2 থেকে 1 হয়ে যাবে, এখান থেকে 2 কমন নিলে কি হবে 2 হয়ে যাবে, এখান থেকে 2 কমন নিলে কি হবে 3 হবে। বুঝতে পারলাম ব্যাপারটা। যদি আমি এখান থেকে 2 কমন নিই, এটা 1, এটা 2, এটা 3 হয়ে যায়, ডট ডট। এখান থেকে 2 কমন নিলে শুধু আর থাকে, শুধু আর থাকে, এখান থেকে 2 কমন নিলে শুধু আর থাকে। ওকে, তাহলে আমরা এতটুকু করলাম। এখন দেখবো যে আমাদের আর কি কি বাকি আছে। দেখো কি কি বাকি আছে, দেখো যে আর ফ্যাক্টোরিয়াল বাকি আছে। তাহলে আর ফ্যাক্টোরিয়াল কিন্তু লেখা হয়নি, আর ফ্যাক্টোরিয়াল লিখতে হবে। আর কি বাকি আছে দেখো, -1 হোল টু দি পাওয়ার আর, এটা কিন্তু লেখা হয়ে গেছে অলরেডি। -1 হোল টু দি পাওয়ার আর, আর এই যে -1 হোল টু দি পাওয়ার আর, দুইটা মিলেই কিন্তু -1 হোল টু দি পাওয়ার 2r হয়েছে। সুতরাং এটা কিন্তু অলরেডি লেখা হয়ে গেছে, এটা কাটাকাটি হয়ে গেছে। কে বাকি আছে, শুধু x টু দি পাওয়ার আর বাকি আছে, x টু দি পাওয়ার আরটা শুধু বাকি আছে, আর সবাইকে লেখা হয়ে গেছে। ওকে, তাহলে আমরা একটা ব্যাপার কিন্তু খেয়াল করতেছি। দেখো এখানে কিন্তু 2 4 6 এদের মাঝে কিন্তু ছিল মাল্টিপ্লিকেশান। আমরা জানি মাল্টিপ্লিকেশান থাকলে একটা কমন নিলে হয় না, যতগুলি টার্ম থাকে ততগুলি কমন নিতে হয়। এখানে আর সংখ্যক টার্ম আছে, দ্যাটস ওয়াই তুমি 2 একটা কমন নিলে হবে না, 2 কমন নিবা আর সংখ্যক। 2 আর সংখ্যক কমন নিয়েছো, তুমি এটা বোঝাবা কী করে, 2 টু দি পাওয়ার আর দিয়ে। দেখো এই যে আমরা আগেও কিন্তু -1 কমন নিয়েছিলাম আর সংখ্যক, এই জন্য -1 পাওয়ার দিয়েছিলাম আর। এখানে 2 একটা কমন নিলে হবে না, এখানে আর সংখ্যক টার্ম আছে, তোমাকে 2 কমন নিতে হবে আর সংখ্যক, দ্যাটস ওয়াই 2 টু দি পাওয়ার আর, যে তুমি 2 কমন নিয়েছো আর সংখ্যক। তাহলে এখন দেখা যাক বাকি অংশে কি হয়। দেখো -1 পাওয়ার হচ্ছে 2r, তাহলে -1 পাওয়ার 2r কিন্তু ইভেন নাম্বার। যেহেতু 2 মাল্টিপ্লাই আছে, 2 মাল্টিপ্লাই থাকলেই ওই নাম্বারটাকে বলা হয় ইভেন নাম্বার। তাহলে এখানে কিন্তু 2 ইভেন নাম্বার। 2 যদি ইভেন নাম্বার হয় তাহলে আমরা জানি মাইনাসের পাওয়ার যদি ইভেন নাম্বার হয় ওই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যায়। সো মাইনাসের পাওয়ার 2r ইভেন নাম্বার, যেহেতু এখানে 2 মাল্টিপ্লাই আছে, তাহলে মাইনাসের পাওয়ার যদি ইভেন নাম্বার হয় ওই মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে -1 হয়ে গেল +1। উপরে কি ছিল, উপরে ছিল 2r ফ্যাক্টোরিয়াল ছিল, উপরে ছিল 2r ফ্যাক্টোরিয়াল। আর নিচে কি আছে, নিচে দেখো 2 টু দি পাওয়ার r আছে, নিচে আছে 2 টু দি পাওয়ার r, নিচে 2 টু দি পাওয়ার r আছে। 1 থেকে শুরু করে 1 করে বাড়তে বাড়তে r এ শেষ। আবারও বলি, 1 থেকে শুরু করে 1 করে বাড়তেছে, 1 করে বাড়তেছে, বাড়তে বাড়তে কোথায় শেষ, r এ শেষ। এই পুরা অংশটাকে আমরা কি বলতে পারি, 1 থেকে শুরু করে 1 করে বাড়তে বাড়তে n এ শেষ, এটাকে বললাম আমরা n ফ্যাক্টোরিয়াল। দ্যাটস ওয়াই 1 থেকে শুরু করে 1 করে বাড়তে বাড়তে r এ শেষ, এই পুরাটাকে বলা যায় r ফ্যাক্টোরিয়াল। তাহলে পুরাটাকে বলা যায় r ফ্যাক্টোরিয়াল বলা যায়, এই পুরোটা মিলে r ফ্যাক্টোরিয়াল। দেখো এখানে কিন্তু একটা r ফ্যাক্টোরিয়াল বাকি আছে, একটা r ফ্যাক্টোরিয়াল আগে থেকেই ছিল। লাস্টে কি বাকি আছে, x টু দি পাওয়ার rটা বাকি আছে, লাস্টে বাকি আছে x টু দি পাওয়ার r, লাস্টে x টু দি পাওয়ার r বাকি আছে। তাহলে এখন আমরা যদি বাকি অংশ চেষ্টা করি যে বাকি অংশে কি হবে, বাকি অংশ আমরা এখানে লিখে দিতে পারি। সেটা হচ্ছে এরকম যে দেখো সবাই,
বাকি অংশ উপরে হবে 2r ফ্যাক্টোরিয়াল, উপরে হবে 2r ফ্যাক্টোরিয়াল, নিচে দেখো 2 টু দি পাওয়ার r দেখতে পাচ্ছি, 2 টু দি পাওয়ার r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল, নিশ্চয়ই r ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার হবে, r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার হবে। পাশে কি আছে? পাশে আছে x টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার r। তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল কোএফিসিয়েন্ট, তারা কোশ্চেনে চেয়েছিল কোএফিসিয়েন্ট। দেয়ারফর কোএফিসিয়েন্ট উইল বি, আমরা জানি কোএফিসিয়েন্ট মানে ভ্যারিয়েবলটা বাদ যায়। এখানে ভ্যারিয়েবল কোনটা? এখানে এক্স হচ্ছে ভ্যারিয়েবল, সো শুধুমাত্র ভ্যারিয়েবলটাকে বাদ দিলে বাকিটা হচ্ছে কোএফিসিয়েন্ট। বাকি কারা? 2r ফ্যাক্টোরিয়াল, নিচে 2 টু দি পাওয়ার r ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার। বুঝতে পারলাম যে কোএফিসিয়েন্ট মানে ভ্যারিয়েবলটা বাদ দিলে বাকিরা কোএফিসিয়েন্ট, বাকিরা কোএফিসিয়েন্ট। তাহলে আমাদেরকে তারা দেখাতে বলেছিল, প্রুভ করতে বলেছিল, সো এটাই সেই প্রুফ। তারা এটাই আমাদেরকে প্রুভ করতে বলেছিল। সো একই নিয়মে তুমি যখন আরও একটি ম্যাথ নিজে নিজে করবে তখনই তোমার এই ম্যাথটা ক্লিয়ার হবে। একই নিয়মে তুমি আরও একটি ম্যাথ নিজে নিজে করবা, তাহলে তোমার কাছে এই ম্যাথটা ক্লিয়ার হবে। সেই ম্যাথের নাম্বারটা হচ্ছে এক্সাম্পল 2। এক্সাম্পল 2, এই ম্যাথটা তুমি একই নিয়মে নিজে নিজে করবা, তাহলে তোমার কাছে এই ম্যাথটা ক্লিয়ার হবে। এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেই ম্যাথটা আমি এতক্ষণ করালাম এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এক্সামে নিয়মিত ম্যাথটা আসে। সো তুমি অবশ্যই তুমি যে ম্যাথটা করে দিলাম এটা তো করবাই, পাশাপাশি এই হোমওয়ার্কটাও নিজে নিজে ট্রাই করবা, তাহলে তুমি এই ম্যাথটা এক্সামে পারবা এবং ধরেই নাও এই ম্যাথটা এক্সামে আসবে। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।